নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনাদের জন্য সত্যজিৎ রায়ের তারিণী খুড়ো সিরিজের কাহিনী লখনৌয়ের ডুয়েল। গল্পটি তারিণী খুড়ো সিরিজের পঞ্চম গল্প। প্রেক্ষাপট 150 বছর আগের এবং পরের লখনৌ। ফেলুদা ও তোপসের চোখে তো আমরা সবাই বাদশাহী আংটি ও শকুন্তলার কণ্ঠহার গল্পের লখনৌকে দেখেছি। এইবার খুড়োর চোখে লখনৌ শহরকে চেনা যাক। তারিণী খুড়োর ভূমিকায় পার্থসারথী মুখার্জি, গল্পের সূত্রধার আমি অনুভব। শুরু হচ্ছে আজকের নিবেদন সত্যজিৎ রায়ের কাহিনী লখনৌয়ের ডুয়েল। ডুয়েল মানে জানিস? জিজ্ঞেস করলেন তারিণী খুড়ো। বাহ, ডুয়েল মানে জানবো না, বলল ন্যাপলা। ডুয়েল রোল মানে দ্বৈত ভূমিকা। সন্তোষ দত্ত গোপী গাইনে ডুয়েল রোল করেছিলেন, হাল্লার রাজা, ভুসুন্ডির রাজা। সে ডুয়েলের কথা বলছি না, হেসে বললেন তারিণী খুড়ো। DUL নয়, DUEL, ডুয়েল, অর্থাৎ দুজনের মধ্যে লড়াই। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, আমরা সকলে একসঙ্গে বলে উঠলাম। এই ডুয়েল নিয়ে এককালে কিছু পড়াশুনো করেছিলাম নিজের শখে। 16শো শতাব্দীর শেষ ভাগে ইটালি থেকে ডুয়েলিংয়ের রেওয়াজ ক্রমে সারা ইউরোপে ছড়িয়ে পড়ে। তখন তরোয়াল জিনিসটা ছিল ভদ্রলোকেদের পোশাকের একটা অঙ্গ, আর রশি চালনা বা ফেন্সিং শেখাটা পড়তো সাধারণ শিক্ষার মধ্যে। একজন হয়তো আরেকজনকে অপমান করলো, অমনি অপমানিত ব্যক্তি ইজ্জত বাঁচাবার খাতিরে অন্যজনকে ডুয়েলে চ্যালেঞ্জ করলো। এই চ্যালেঞ্জ অগ্রাহ্য করাটা রেয়াজের মধ্যে পড়তো না, ফলে শর্ট ফাইট শুরু হয়ে যেত। মান যে বাঁচবে এমন কোনো কথা নেই, কারণ যিনি চ্যালেঞ্জ করেছেন তিনি অশ্লীলতায় তেমন নিপুণ নাও হতে পারেন, কিন্তু তাও চ্যালেঞ্জ করা চাই, কারণ অপমান হজম করাটা সেকালে অত্যন্ত হেয় বলে গণ্য হতো। বন্দুক পিস্তলের যুগে অবশ্যই পিস্তলই হয়ে গেল ডুয়েলিংয়ের অস্ত্র। সেটা অষ্টাদশ শতাব্দীর ঘটনা। এই ডুয়েলিংয়ে তখন এত লোক মরত আর জখম হতো যে এটাকে বেআইনি করার চেষ্টা ইতিহাসে অনেকবার হয়েছে। কিন্তু এক রাজা আইন করে বন্ধ করলেন, তো পরের রাজা ঢিলে দেওয়াতে আবার চালু হয়ে গেল ডুয়েলিং। আর কত রকম তার আইন কানুন। দুজনকেই হুবহু একরকম অস্ত্র ব্যবহার করতে হবে, দুজনেরই একটি করে সেকেন্ড বা আম্পায়ার থাকবে যাতে কারচুপির রাস্তা বন্ধ হয়। দুজনকেই দাঁড়াতে হবে এমন জায়গায় যাতে পরস্পরের মধ্যে আন্দাজ 20 গজের ব্যবধান থাকে। আর চ্যালেঞ্জারের সেকেন্ড ফায়ার বলা মাত্র দুজনের একসঙ্গে গুলি চালাতে হবে। তোরা জানিস কিনা জানি না, এই ভারতবর্ষেই, না ভারতবর্ষ কেন, এই কলকাতাতেই আজ থেকে 200 বছর আগে এক বিখ্যাত ডুয়েল লড়াই হয়েছিল। ন্যাপলাও দেখলাম জানে না, সেও আমাদের সঙ্গে মাথা নাড়ালো। যে দুজন লড়েছিলেন বললেন তারিণী খুড়ো, তাদের একজন তো জগৎ বিখ্যাত। তিনি হলেন ভারতের বড়লাট ওয়ারেন হেস্টিংস। প্রতিপক্ষের নাম ফিলিপ ফ্রান্সিস। ইনি ছিলেন বড়লাটের কাউন্সিলের সদস্য। হেস্টিংস কোনো কারণে ফ্রান্সিসকে একটি অপমানসূচক চিঠি লেখেন। ফ্রান্সিস তখন তাকে ডুয়েলে চ্যালেঞ্জ করে। আলিপুরে, এখন যেখানে ন্যাশনাল লাইব্রেরি, তারই কাছে একটা খোলা জায়গায় এই ডুয়েল হয়। ফ্রান্সিস চ্যালেঞ্জ করেছেন, ফলে তারই এক বন্ধুকে জোড়া পিস্তল জোগাড় করতে হলো এবং তিনি ফায়ার বলে চিৎকার করলেন। পিস্তলও চলেছিল একই সঙ্গে, কিন্তু মাটিতে পড়ে জখম হয়ে পড়ল মাত্র একজনই, ফিলিপ ফ্রান্সিস। তবে সুখের বিষয়ে সে জখম মারাত্মক হয়নি। ইতিহাস তো হলো, বলল ন্যাপলা। এবার গল্প হোক। ডুয়েলিং যখন আপনার মাথায় ঘুরছে
তখন মনে হচ্ছে ডুয়েলিং নির্ঘাত আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে। খুড়ো বলল, তোরা যা ভাবছিস সেরকম অভিজ্ঞতা না থাকলেও যা আছে শুনলে তাক লেগে যাবে। দুধ চিনি ছাড়া চায়ে চুমুক দিয়ে পকেট থেকে এক্সপোর্ট কোয়ালিটির বিড়ির প্যাকেট আর দেশলাইটা বার করে পাশে তক্তাপোষের ওপর রেখে তারিণী খুড়ো তার গল্প শুরু করলেন। আমি থাকি লখনৌতে। রেগুলার চাকরি বলে কিছু নেই এবং তার বিশেষ প্রয়োজনও নেই, কারণ তার বছর দেড়েক আগে রেঞ্জার্সের লটারিতে $1,50,000 টাকা পেয়ে তার সুদেই দিব্যি চলে যাচ্ছে। আমি বলছি 51-এর কথা। তখনও এমন মাগ্গির বাজার ছিল না। আমি একা মানুষ, মাসে 500-700 টাকা হলে দিব্যি আরামে চলে যেত। লাটুস রোডে একটা ছোট্ট বাংলো বাড়ি নিয়ে থাকি। পায়োনিয়ার কাগজে মাঝে মাঝে ইংরেজিতে চুটকি গোছের লেখালেখি, আর হজরতগঞ্জের একটা নিলামের দোকানে যাতায়াত করি। নবাবদের আমলের কিছু কিছু জিনিস তখনও পাওয়া যেত। সুবিধের দামে পেলে ধনী আমেরিকান টুরিস্টদের কাছে বেচে বেশ 2 পয়সা লাভ করা যেত। অবশ্যই আমার নিজেরও যে শখ ছিল না তা নয়। আমার বৈঠকখানা ছোট হলেও তার অনেক জিনিসই ছিল এই নিলামের দোকানে কেনা। এক রবিবার সকালে দোকানে গিয়ে দেখি জিনিসপত্রের মধ্যে রয়েছে একটা খয়েরি রঙের মেহগনি কাঠের বাক্স, এই 1 হাত লম্বা আর 1 বিঘত চওড়া, ইঞ্চি 3 পুরু। ভেতরে কি থাকতে পারে আন্দাজ করতে পারলাম না, তাই জিনিসটার সম্বন্ধে কৌতূহল গেল বেড়ে। নিলামে অনেক জিনিস উঠেছে, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ওই বাক্সের দিকে। অবশেষে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর দেখল নিলামদার বাক্সটাকে হাতে তুলে নিয়েছেন। আমি টান টান হয়ে বসলাম। যথারীতি গুণকীর্তন শুরু হলো। এবারে একটি অতি লোভনীয় জিনিস আপনাদের কাছে উপস্থিত করছি। এর জুড়ি পাওয়া ভার। দেখুন, এই যে ঢাকনা খুলছি আমি, 200 বছরের পুরনো জিনিস, অথচ এখনো এর জেল্লা অম্লান রয়েছে। জগৎ বিখ্যাত আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারক জোসেফ ম্যান্টনের ছাপমারা 1 জোড়া ডুয়েলিং পিস্তল। এই জোড়ার আর জুড়ি নেই। আমার তো দূর থেকেই দেখেই হয়ে গেছে ওই জিনিসটা আমার চাই। আমার কল্পনা তখনই খেলতে শুরু করে দিয়েছে। চোখের সামনে দেখতে পাচ্ছি 2 প্রতিদ্বন্দ্বী পরস্পরের 20 হাত দূরে মুখোমুখি দাঁড়িয়ে ফায়ার শোনা মাত্র গুলি চালাচ্ছে, আর তারপরেই রক্তাক্ত ব্যাপার। এইসব চিন্তা মাথায় ঘুরছে। নিলামও হয়ে চলেছে। 4 বাগের এক গুজরাটি ভদ্রলোক 750 বলার পর আমি ধা করে 1000 বলাতে দেখলাম ডাকাটাকি বন্ধ হয়ে গেল। ফলে বাক্স সমেত পিস্তল দুটি আমারই হয়ে গেল। জিনিসটা দোকানের দেখে যতটা ভালো লেগেছিল, বাড়িতে এসে হাতে নিয়ে তার চেয়ে যেন 100 গুণে বেশি ভালো লাগলো। পিস্তলের মতো পিস্তল বটে, যেমন তার বাঁট তেমনি তার নল। পুরো পিস্তল প্রায় 17 ইঞ্চি লম্বা। তার গায়ে পরিষ্কার খোদাই করা রয়েছে মেকারের নাম জোসেফ ম্যান্টন। বন্দুক সম্বন্ধে কিছু পড়াশোনা করা আগেই ছিল। 18 শতাব্দীর শেষ ভাগে ইংল্যান্ডে বন্দুক বানিয়ে হিসেবে যাদের সবচেয়ে বেশি নাম ডাক ছিল, তার মধ্যে জোসেফ ম্যান্টন হলেন একজন। লখনৌ গিয়েছি সবে মাস 3 হলো। ওখানে বাঙালির সংখ্যা বিশেষ কম নয়, কিন্তু তখনও পর্যন্ত তাদের কারোর সঙ্গে তেমন পরিচয় হয়নি। সন্ধেবেলাটা মোটামুটি বাড়িতেই থাকি। আমি ছাড়া থাকে একজন রান্নার লোক আর একটি চাকর। পিস্তল দুটো কেনা অবধি মাথায় ডুয়েলিং সংক্রান্ত একটা প্লট ঘুরছে, তাই খাতা কলম নিয়ে আরাম কেদারে বসেছি। এমন সময় দরজায় কে যেন কড়া নাড়ল।
কোনো বিদেশি খদ্দের নাকি? পুরনো জিনিসের সাপ্লায়ার হিসেবে আমার কিছুটা পরিচিতি এর মধ্যেই হয়ে গেছে। গিয়ে দরজা খুললুম। একজন সাহেবই বটে, বছর ৪৫ বয়স, বোঝাই যায় এদেশে অনেক দিনের বাসিন্দা, এমনকি জন্ম হয়তো এখানেই, অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান। গুড ইভিনিং। আমিও প্রত্যাভিবাদন জানালুম। সাহেব বলল, একটু দরকার ছিল, ভেতরে আসতে পারবে কি? নিশ্চয়ই। সাহেবের উচ্চারণে কিন্তু দোঁয়াশলা ভাব নেই একদম। ভদ্রলোককে বৈঠকখানা এনে বসালাম। এইবার আলোয় চেহারাটা আরো স্পষ্ট বোঝা গেল। সুপুরুষই বলা চলে। চুল কটা, একজোড়া বেশ তাগড়ায় গোঁপ, তাও কটা, চোখের মণি নীল, পরনে ছেয়ে রঙের স্যুট। আমি বললুম, সাহেব, আমি তো মদ খাই না, তবে যদি বলো তো এক পেয়ালা চা বা কফি করে দিতে পারি। সাহেব বললে যে তার কিছুই দরকার নেই, সে এইমাত্র বাড়ি থেকে ডিনার খেয়ে আসছে। তারপর তার আসার কারণটা বললে। তোমায় আজ সকালে দেখলাম হজরতগঞ্জের অকশন হাউস। তুমিও ছিলে বুঝি সেখানে? ইয়েস, কিন্তু তুমি এত তন্ময় ছিলে তাই বোধহয় খেয়াল করনি আমাকে। আসলে একটা জিনিসের উপর খুব লোভ ছিল। সেটা তো তোমারই হয়ে গেল শেষ পর্যন্ত। ডুয়েলিং পিস্টল, জোসেফ ম্যান্টনের তৈরি। ইউ আর ভেরি লাকি। আমি একটা কথা না জিজ্ঞেস করে পারলাম না। ওটা কি তোমার কোনো চেনা লোকের সম্পত্তি ছিল? হ্যাঁ, তবে সে বহুদিন হলো মারা গেছে। তারপর কোথায় চলে গিয়েছিল জিনিসটা জানতাম না। ওটা কি আমি একবার হাতে নিয়ে দেখতে পারি? কারণ ওটার সঙ্গে একটা কাহিনী জড়িত রয়েছে, তাই। আমি সাহেবের হাতে পিস্তলের বাক্সটা দিলুম। সাহেব সেটা খুলে পিস্তলটা বার করে উদ্ভাসিত চোখে সেটা ল্যাম্পের কাছে নিয়ে গিয়ে নেড়ে চেড়ে দেখে বললে, এই পিস্তল দিয়ে এক ডুয়েল লড়া হয়েছিল এই লখনৌ শহরে। সেটা বোধহয় তুমি জানো না। লখনৌতে ডুয়েল? হ্যাঁ, আজ থেকে ১৫০ বছর আগের ঘটনা। একেবারে ১৯বিংশ শতাব্দীর শেষে। সত্যি বলতে কি, আর ৩ দিন পরেই ঠিক ১৫০ বছর পূর্ণ হবে, ১৬ই অক্টোবর। তাই বুঝি? হ্যাঁ। খুব আশ্চর্য তো। কিন্তু ডুয়েলটা কাদের মধ্যে হয়েছিল? সাহেব পিস্তলটা ফেরত দিয়ে আবার সোফায় এসে বসে বললে, সমস্ত ঘটনাটা আমার এখনো পুঙ্খানুপুঙ্খভাবে শোনা যে আমি যেন চোখের সামনে দেখতে পাই। ডক্টর জেরেমায়া হাডসনের মেয়ে অ্যানাবেলা হাডসন তখন ছিল লখনৌয়ের নাম করা সুন্দরী। ডাক সাইডে তরুণী, ঘোড়া চালায়, বন্দুক চালায়, দুটোই পুরুষের মতো। এদিকে আবার ভালো নাচতে পারে, গাইতে পারে। সেই সময় লখনৌতে এক তরুণ ইংরেজ আর্টিস্ট এসে রয়েছেন, নাম জন ইলিংওয়ার্থ। তার আসল মতলব নবাবের ছবি এঁকে ভালো ইনাম পাওয়া। কিন্তু অ্যানাবেলার সৌন্দর্যের কথা শুনে আগে তার একটা পোর্ট্রেট করার প্রস্তাব নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হলো। ছবিও হলো বটে, কিন্তু তার আগেই ইলিংওয়ার্থ অ্যানাবেলাকে গভীরভাবে ভালোবেসে ফেলল। এদিকে তারই কিছুদিন আগে একটা পার্টিতে অ্যানাবেলার সঙ্গে আলাপ হয়েছে চার্লস প্রুসের। লখনৌ ক্যান্টনমেন্টের তখন বেঙ্গল রেজিমেন্টের একটা বড় অংশ ছিল। তারই ক্যাপ্টেন ছিলেন চার্লস প্রুস। প্রুসও প্রথম দর্শনে অ্যানাবেলার প্রেমে পড়ে গেলেন। পার্টির ২-৩ পাতে আর থাকতে না পেরে অ্যানাবেলার বাড়িতে গিয়ে হাজির হলেন ক্যাপ্টেন প্রুস।
গিয়ে দেখেন একটি অচেনা তরুণ অ্যানাবেলের ছবি আঁকছে। ইলিংওয়ার্থ তেমন জোয়ান পুরুষ না হলেও চেহারাটা তার মন্দ ছিল না। তার ভাবে ভাবে সেও যে অ্যানাবেলের প্রতি অনুরক্ত তা বুঝতে ব্রুসের দেরি লাগলো না। শিল্পী যাত্রাকে ব্রুস এমনিতেই অবজ্ঞা করে। বর্তমান ক্ষেত্রে সে অ্যানাবেলের সামনেই ইলিংওয়ার্থকে একটা অপমানসূচক কথা বলে বসল। ইলিংওয়ার্থের মধ্যে যা গুণ ছিল তা সবই শিল্পী সুলভ গুণ, আর তার প্রবৃত্তিগুলো ছিল কোমল। কিন্তু আজ অ্যানাবেলের সামনে এই অপমান সে হজম করতে পারল না। সে ব্রুসকে ডুয়েলে চ্যালেঞ্জ করে বসল। ব্রুস ও খুশি মনে সে চ্যালেঞ্জ গ্রহণ করল। ডুয়েলের দিনক্ষণও ঠিক হয়ে গেল। 16ই অক্টোবর ভোর 6টা। তুমি জানো বোধহয় যারা ডুয়েল লড়বে তাদের একজন করে সেকেন্ড দরকার হয়। আমি বললাম, জানি। এরা আম্পায়ারের কাজ করে, অর্থাৎ লক্ষ্য রাখে যে ডুয়েলের নিয়মগুলো ঠিকভাবে পালিত হচ্ছে কিনা। হ্যাঁ, সচরাচর এই সেকেন্ডটি হয় যে ডুয়েল লড়বে তার বন্ধুস্থানীয় কেউ। লখনৌ শহরে ইলিংওয়ার্থের পরিচিতের সংখ্যা বেশি না হলেও সরকারি দপ্তরের এক কর্মচারীর সঙ্গে তার বেশ আলাপ হয়েছিল। এর নাম হিউ ড্রামন্ড। ইলিংওয়ার্থ ড্রামন্ডকে অনুরোধ করলো এক জোড়া ভালো পিস্টল জোগাড় করে দিতে, কারণ ডুয়েলের নিয়ম অনুযায়ী দুটো পিস্তল ঠিক একই রকম হওয়া চাই। এছাড়া ইলিংওয়ার্থের দ্বিতীয় অনুরোধ হলো ড্রামন্ড যেন তার সেকেন্ডের কাজ করে। ড্রামন্ড রাজি হলো। অন্যদিকে ক্যাপ্টেন ব্রুস ও তার বন্ধু ফিলিপ ম্যাক্সনকে তার সেকেন্ড করলেন। ডুয়েলের দিন এগিয়ে এলো। এর ফলাফল যে কি হবে সে সম্বন্ধে কারুর কোনো সন্দেহ নেই, কারণ পিস্টলে ক্যাপ্টেন ব্রুসের লক্ষ্য অব্যর্থ। আর ইলিংওয়ার্থ তুলি চালনায় নিপুণ হলেও পিস্টল চালানোয় একেবারেই অপটু। এই পর্যন্ত বলে সাহেব থামলেন। আমি ব্যগ্রভাবে জিজ্ঞেস করলুম, শেষ পর্যন্ত কি হলো? সাহেব মৃদু হেসে বললেন, প্রতি বছর 16ই অক্টোবর ভোর 6টায় কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কোথায়? ঘটনাটা যেখানে ঘটেছিল সেখানে, দিলখুশের পশ্চিমে গোমতী নদীর কাছে একটা মাঠে তেঁতুল গাছের নিচে। পুনরাবৃত্তি মানে? যা বলছি তাই। ওখানে তেরশু ভোর 6টায় গেলে পুরো ঘটনাই চোখের সামনে ঘটতে দেখবে। বলছো কি? এ তো ভৌতিক ব্যাপার। আমার কথা মানার কোনো বাধ্যবাধকতা নেই। তুমি নিজেই গিয়ে যাচাই করে এসো 3 দিন পরে। কিন্তু আমি কি জায়গাটা ঠিক চিনে যেতে পারবো? আমি তো বেশি দিন হলো এখানে আসিনি। লখনৌয়ের ভূগোলটা এখনো। তুমি দিলখুশার চেনো তো? তা চিনি। দিলখুশার বাইরে আমি 6:45 তোমার জন্য অপেক্ষা করব। বেশ, তাই কথা রইল। সাহেব বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে খেয়াল হলো যে ভদ্রলোকের নামটাই জানা হয়নি। অবশ্যই উনিও আমার নাম জিজ্ঞেস করেননি। যাই হোক, নামটা বড় কথা নয়। যে কথাগুলো উনি বলে গেলেন সেগুলোই হলো আসল। বিশ্বাস হচ্ছিল না যে এই শহরেই এককালে এরকম রোম্যান্টিক একটা ব্যাপার ঘটে গেছে। কিন্তু আমার এই হাতে রয়েছে একজোড়া পিস্তল, যেগুলো এই ঘটনায় একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটল অ্যানাবেলা হাডসন? এবং আরও একটা প্রশ্ন, এই দুজনের মধ্যে কাকে ভালোবেসেছিল অ্যানাবেলা? আশা করি 16 তারিখের অভিযানেই এইসব প্রশ্নেরও জবাব মিলবে। ক্রমে এগিয়ে এলো 16ই অক্টোবর। 15ই রাত্রিরে একটা গানের জলসা থেকে বাড়ি ফিরছি। রাস্তায় দেখা সে সাহেবের সঙ্গে।
বলল, তোমার বাড়িতেই যাচ্ছিলাম তোমাকে মনে করিয়ে দেবার জন্য। আমি বললাম, আমি যে শুধু ভুলিনি তা নয়, অত্যন্ত উদ্গ্রীব হয়ে আগামীকাল সকালের জন্য অপেক্ষা করে আছি। সাহেব চলে গেল। ঘড়িতে অ্যালার্ম দিয়ে ভোর 5টায় উঠে এক কাপ চা খেয়ে গলায় একটা মাফলার চাপিয়ে নিয়ে একটা টাঙ্গা করে বেরিয়ে পড়লাম দিলখুশার উদ্দেশ্যে। শহরের একটু বাইরে দিলখুশা। এককালে ছিল নবাব সাদাত আলীর বাগান বাড়ি। চারিদিকে ঘেরা প্রকাণ্ড পার্কে হরিণ চড়ে বেড়াতো। কখনো কখনো জঙ্গল থেকে একটা আধটা চিতাবাঘও নাকি এসে পড়তো বাড়ির ত্রিসীমানায়। এখন সে বাড়ির শুধু খোলটাই রয়েছে, তবে তার পাশে একটা ফুল বাগিচা এখনো মেনটেন করা হয়। লোকে সেখানে বেড়াতে যায়। 6:20 গন্তব্যস্থলে পৌঁছে টাঙ্গাওয়ালাকে বললুম, তুমি যদি আধ ঘন্টা অপেক্ষা করো তাহলে আমার এই গাড়িতেই বাড়ি ফিরে যেতে পারি। উর্দুটা ভালো জানা ছিল আগেই, তাই বোধ হয় খানদানি আদমি ভেবে টাঙ্গাওয়ালা রাজি হয়ে গেল। গাড়ি থেকে নেমে কয়েক পা এগোতেই একটা অর্জুন গাছের পাশে দেখি সাহেব দাঁড়িয়ে আছে। বললে সেও নাকি মিনিট 5 হলে এসেছে। Oh, let's go then. বললুম, চলো সাহেব, তুমি তো পথ জানো, তোমার পিছু নেব আমি। মিনিট 5 হাঁটতেই একটা খোলা মাঠে এসে পড়লুম। দূরে বিশেষ কিছু দৃষ্টিগোচর হয় না, কারণ চারিদিকে একটা আবছা কুয়াশায় ঢাকা। হয়তো ডুয়েলের দিনেও ঠিক এমনি কুয়াশা ছিল। আগাছার কাঁটা ঝোপে ঘেরা একটা পোড়ো বাড়ির কাছে এসে সাহেব থামল। দেখেই বোঝা গেল সেটা প্রাচীনকালে কোনো সাহেবের বাড়ি ছিল। অবশ্যই আমাদের কারবার এই বাড়িটিকে নিয়ে নয়। সেটাকে পিছনে ফেলে আমরা দাঁড়ালাম পূব দিকে মুখ করে। কুয়াশা হলেও বেশ স্পষ্ট দেখা যাচ্ছে সামনে কিছু দূরে রয়েছে একটা তেঁতুল গাছ, আর তার ডাইনে আমাদের থেকে হাত 40 দূরে রয়েছে একটা বেশ বড় ঝোপ। আর সব কিছুর পিছন দিয়ে বয়ে চলেছে গোমতী নদী। নদীর পেছনে কুয়াশা হলেও আন্দাজ করা যায় ওদিকটায় বসতি নেই। সব মিলিয়ে অত্যন্ত নিরিবিলি পরিবেশ। শুনতে পাচ্ছ? কান পাততেই শুনতে পেল ঘোড়ার খুরের শব্দ। গাটা যে ছমছম করছিল না তা বলতে পারি না, তবে তার সঙ্গে একটা অভিনব অভিজ্ঞতার চরম প্রত্যাশা। এইবার দেখলুম 2 অশ্বারোহীকে আমাদের বাঁদিক থেকে বেশ দূরে দিয়ে এসে তেঁতুল গাছটা নিচে দাঁড়ালো। এরা দুজনেই কি লড়বেন? আমি ফিসফিসিয়ে জিজ্ঞেস করলাম। সাহেব বলল, 2 জন নয়, 1 জন। দুজনের মধ্যে লম্বাটি হলেন জন এলিংওয়ার্থ, অর্থাৎ যিনি চ্যালেঞ্জ করেছেন, আর অন্যজন এলিংওয়ার্থ সেকেন্ড ও বন্ধু হিউ ড্রামন্ড। ওই দেখো ড্রামন্ডের হাতে সেই মেহগানি বাক্স। সত্যি তো, এবার বুঝলুম আমার রক্ত চলাচল দ্রুত হতে শুরু করেছে। আমি যে 150 বছর আগের একটা ঘটনা আজ 1950 সালের লখনৌ শহরে দাঁড়িয়ে দেখতে চলেছি, সেই চিন্তা আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। মিনিট খানেকের মধ্যেই 2 ঘোড়ায় ক্যাপ্টেন ব্রুস ও তার সেকেন্ড ফিলিপস মকসন এসে পড়লেন। তারপর ড্রামন্ড বাক্স থেকে পিস্তল 2 বার করে তাতে গুলি ভরে ব্রুস এলিংওয়ার্থের হাতে দিয়ে তাদের যেন কি সব বুঝিয়ে দিলেন। পিছনের আকাশ গোলাপি হতে শুরু করেছে, গোমতীর জলে সেই রং প্রতিফলিত। ব্রুস ও এলিংওয়ার্থ এবার পরস্পরের মুখোমুখি দাঁড়ালেন। তারপর মুখ ঘুরিয়ে দুজনই গুনে গুনে 14 পা হেঁটে গিয়ে আবার দাঁড়িয়ে পিছন ফিরে মুখোমুখি হলেন। এতক্ষণ পর্যন্ত কোনো শব্দ শুনতে পাইনি, কিন্তু এবার 2 প্রতিদ্বন্দ্বী পিস্তল উঁচিয়ে পরস্পরের দিকে তাক করার পর স্পষ্ট কানে এলো ড্রামন্ডের আদেশ, ফায়ার। পরবর্তী শুনলাম একসঙ্গে 2 পিস্তলের গর্জন। আশ্চর্য হয়ে দেখলাম যে ব্রুস ও এলিংওয়ার্থ দুজনের দেহই একসঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল।
সেই সঙ্গে আরেকটি দৃশ্য আমাকে আরও অবাক করে দিল। যেই ঝোপটার কথা বলছিলাম সেইটার পিছন থেকে এক মহিলা ছুটে বেরিয়ে কুয়াশায় অদৃশ্য হয়ে গেলেন। ফলাফল তো দেখলেই, বলল সাহেব। এই ডুয়েলে দুজনেরই মৃত্যু হয়েছিল। বললাম, তা তো বুঝলাম, কিন্তু ঝোপের পিছন থেকে একজন মহিলা বেরিয়ে চলে গেলেন। তিনি কে? দ্যাট ওয়াজ অ্যানাবেলা। অ্যানাবেলা? ইলিংওয়ার্থের গুলিতে ক্যাপ্টেন ব্রুস মরবে না এটা অ্যানাবেলা বুঝেছিল, অথচ ওর দরকার ছিল যাতে দুজনেই মরে। তাই সে আর ঝুঁকি না নিয়ে ফায়ার বলার সঙ্গে সঙ্গে নিজেই পিস্টল দিয়ে ব্রুসকে মারে। ইলিংওয়ার্থের গুলিতে ব্রুসের গায়ে লাগেইনি। কিন্তু অ্যানাবেলার এই আচরণের কারণ কি? কারণ সে ওই দুজনের একজনকেও ভালোবাসেনি। ও বুঝেছিল ইলিংওয়ার্থ মরবে এবং ব্রুস পিছে থেকে ওকে বিরক্ত করবে। সেটা ও চায়নি, কারণ সে আসলে ভালোবাসত আরেকজনকে, যাকে সে বলে বিয়ে করে এবং যার সঙ্গে সে সুখে ঘর করে। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যে 150 বছর পুরনো ডুয়েলের দৃশ্য দ্রুত মিলিয়ে আসছে। কুয়াশাও যেন আরো ঘন হচ্ছে। আমি আশ্চর্য মহিলা অ্যানাবেলার কথা ভাবছি। এমন সময় একটা নারী কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠলাম। অ্যানাবেলা ডাকছে, বললেন সাহেব। আমার দৃষ্টি এবার সাহেবের দিকে ঘুরতেই শরীরের মধ্য দিয়ে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। এ কাকে দেখছি চোখের সামনে? এর পোশাক বদলে গেল কি করে? এই যে সেই 150 বছর আগের পোশাক। তোমাকে আমার পরিচয় তো দেওয়াই হয়নি, বলল সাহেব। তার গলার স্বর যেন বহু দূর থেকে ভেসে আসছে। আমার নাম হিউ ট্রামন্ট। ইলিংওয়ার্থের বন্ধুকেই ভালোবাসত অ্যানাবেলা। গুড বাই। আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম সাহেব ওই পুরো বাড়িটার দিকে অগ্রসর হয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। টাঙ্গা করে বাড়ি ফিরে মেহগিনির বাক্সটা খুলে পিস্তল দুটো আরেকবার বার করলাম। নলে হাত পড়তে গরম লাগলো। এবার নলের মুখটা নাকের কাছে আনলাম। টাটকা বারুদের গন্ধ। শেষ হলো আজকের নিবেদন সত্যজিৎ রায়ের কাহিনী লখনৌয়ের ডুয়েল। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন। তারিণী খুড়োর চরিত্রে পার্থসারথী মুখার্জি, হিউ ট্রামন্টের চরিত্রে অভিষেক বোস, অ্যানাবেলা হাডসনের ভূমিকায় শ্রেয়া নাগ, ন্যাপলার চরিত্রে শুভব্রত। গল্প পাঠ, কাহিনীর সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি। কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী সোমবার নতুন এক গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।